আমরা একটু সংক্ষেপে আমাদের শ্রদ্ধা জানাবো, তবে সবাই কথা বলার সুযোগ পাবো। এই পর্যায়ে আসলে কেউ যদি নিজ থেকে বলতে চান, 1 মিনিট 2 মিনিট শ্রদ্ধা নিবেদন করতে পারেন। কবির ভাই, কবিরউদ্দিন আনসারী, উনি বরিশাল উত্তর চারপাশের সাবেক আহ্বায়ক এবং ছাত্রদলের সাবেক নেতা এবং উত্তর বিএনপির সদস্য যারা কবিরউদ্দিন আনসারী ভাই, আপনি একটু বলুন। দুঃখিত, এবং কেন্দ্রীয় জাসাসের সাবেক তথ্য গবেষণা সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের এই সবাই আমরা সকাল শোকে আমাদের মহাশোকের মধ্যেও যারা আমাদের বিদায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে শোক সভার আয়োজন করেছেন, সে আয়োজক চিরবার বাংলাদেশ সংগঠনকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ বসে বিজ্ঞ সমালোচকদের বা আলোচকদের অনেক বক্তব্য শুনলাম। আজকে যে ব্যানারে আমরা 2-4টি কথা বলার সুযোগ পেয়েছি, সেটা হলো চেতনায় বাংলাদেশ। চেতনা বাংলাদেশ বলতে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বুঝি। বাংলাদেশ বলতে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বুঝি। বাংলাদেশ বলতে আমি যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, যারা ইসলামিক মূল্যবোধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাসী, আমি তাদের চেতনা বুঝি। আমাদেরকে এই চেতনা যদি আমরা ধরে রাখতে পারি, আমরা যদি প্রতিটি কাজে কর্মে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চেতনা, সাথে সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেতনা এবং তার যোগ্য উত্তরসূরি তার সুযোগ্য সন্তান যারা তারেক রহমানের চেতনাকে, সরাসরি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেতনাকে যদি আমরা ধারণ করতে পারি, ইনশাআল্লাহ আমরা মনে করব যে আধিপত্যবাদ, ভারতীয় বিরোধী এবং অন্যান্য যারা আমাদের আগ্রাসনবাদী যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে আমরা যদি রুখে দাঁড়াতে পারি, এই বাংলাদেশ অবশ্যই এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। আজকে শোক বিহ্বল অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য জান্নাত কামনা করে আজকে আমরা যারা জাতীয়তাবাদী সাংস্কৃতিক অঙ্গনে আছি, আমাদের ছোট ভাই আমাদের বরিশালে, আমি চাষও করেছি, ছাত্র দলও করেছি, যুব দলও করেছি, আমাদের নেতা ছাত্র নেতা তারাও জানেন, এবং চাষাসের কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদক ছিলাম, এবং আমি বেশ সাংস্কৃতিক অঙ্গনে বেশ কয়েক সময় রেজাউদ্দৌলা ভাইয়ের সাথে আমার বহু পরিচয় হয়েছিল। আমি সাবেক অর্থ প্রতিমন্ত্রী গিয়েছিলাম তখন আপনার সাথে আমার, এবং আমাদের একটি বরিশাল বিভাগ কালচারাল অর্গানাইজেশন আছে বাংলাদেশে, ঢাকাতে, রেডিও টেলিভিশন অনেক শিল্পীরা ছিলেন সেখানে। যাই থাক, ধন্যবাদ সকলকে। আমি একটা কথাই বলবো যে সাংস্কৃতিক অঙ্গনে একটি জাতিকে ধরে রাখার জন্য, একটি জাতির অস্তিত্ব এবং তাদের চেতনা সত্তা বিকাশের জন্য আমি মনে করি যে সবচেয়ে একেবারে সহজ এবং ব্যাপক আপনার একটি মাধ্যম হলো সাংস্কৃতিক অঙ্গন। এই যে আমি এতক্ষণ বক্তব্য শুনলাম যে আসলে বাংলাদেশের জাতীয়তাবাদ চেতনা নিয়ে আমাদের সংগঠনে কিন্তু জাতীয়তাবাদী সংগঠনগুলির কিন্তু আছে, অনেকটি আছে, কিন্তু আমরা আসলে সবাই সক্রিয় না। এবং আমরা মনে করবো এই যে সুযোগ এসেছে, সময় এসেছে বাংলাদেশের পক্ষে কথা বলার এবং বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে কথা বলার আমাদের সুযোগ এসেছে। আমরা আসলে চেষ্টা করেছি যার যার অবস্থান থেকে আসলে সেটা পায় না, ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী ভাবে নামতে হয়। যেমন আমার একটি ফেসবুক পেজ ছিল, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সংস্কৃতি প্রচার পরিষদ, একটা গ্রুপ ছিল আমার। এটা অর্থ যে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং বাংলাদেশের সংস্কৃতি যদি আমরা প্রচার করতে পারি এবং আমরা যদি ঐক্যবদ্ধভাবে
যদি আমরা ঐক্যবদ্ধভাবে এক হয়ে যদি প্রচার করতে পারি, তাহলে আমি অবশ্যই মনে করবো যে ভারতীয় যে অবশাসন এবং বিভিন্নভাবে যে তাদের অপকৌশলের যে সংস্কৃতি আমাদের দেশকে যেভাবে গ্রাস করতে যাচ্ছে, আমরা অবশ্যই সেখানে আমরা যদি রুখে দাঁড়াতে পারি, অবশ্যই আমাদের দেশের ঐতিহ্য এই বাংলাদেশের যে সংস্কৃতি আমরা যেন তুলে ধরতে পারি। আমরা লক্ষ্য করেছি, আমরা যখন ভারতীয় বিভিন্ন মিডিয়ায় যখন আমরা দেখি শাহ আব্দুল করিমের গান, একটু শর্ট করুন। হ্যাঁ, শাহ আব্দুল করিমের গান এবং আমাদের দেশের বিভিন্ন গীতিকারের গান যখন বিভিন্ন বিশ্বের বিভিন্ন মিডিয়ায় যখন প্রচার করা হয়, আসলে আমরা গর্ববোধ করি যে বিদেশের মিডিয়ায় যখন আমাদের দেশে একজন সাধক ভাবক এদের গান নিয়ে যখন প্রচার করে, আমরা কেন এটাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো না? সকলকে ধন্যবাদ। আগামী দিনে সংস্কৃতি অঙ্গনে বিপ্লব আছে আমাদের, আমরা যাতে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দ্বারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জাতীয়তাবাদ চেতনা ধারণ করে চেতনায় বাংলাদেশ, এদের সবাই মিলে আমরা বাংলাদেশ, সবার আগে বাংলাদেশকে ভেবে যেন আমরা আগাতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বর্তমান সাথে জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির মাননীয় আহ্বায়ক জনাব হেলাল খান। বিসমিল্লাহির রহমানির রহিম। চেতনা বাংলাদেশ সংগঠন আয়োজিত আজকের এই শোকসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমরা উপস্থিত হয়েছি শোকসভার জন্য। আমাদের নেত্রী, আমাদের দেশের মুরব্বী, আমাদের সকলের গার্জিয়ান, দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ উনি বলে যাওয়ার আগে থেকেই ওনার জন্য গ্রামে গঞ্জে মসজিদে গির্জায় সকল ধর্মের লোকজন তার জন্য দোয়া করেছে, প্রার্থনা করেছে। এত ভালোবাসে তাকে তার কাজের জন্য। তিনি কিভাবে কথা বলতেন এটা আপনারা সবাই জানেন। কোনো সময় তিনি কোনো নিন্দা করতেন না, কোনো সময় তিনি যে যারা তাকে ঘৃণা করে, যারা তার সম্পর্কে খারাপ ব্যবহার করেছে, কথা বলেছে, গালি দিয়েছে, তিনি কিন্তু উত্তর দেন, চুপচাপ ছিলেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন যে রাজনীতি আমরা আমাদের কথা বলবো। কেউ তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো ভারতকে পছন্দ করেন না, ভারত বিরোধী কথা বলতাম, মানে ভারত বিরোধী আপনি ঘৃণা করেন না। তিনি বললেন মোটেও না, আমি আমার দেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের পক্ষে কথা বলি। এতে গিয়ে যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু হয় সেটার জন্য তো আমি দায়ী না, কারণ আমি তো আমার দেশকে আগে বাঁচাবো, আমাদের সংস্কৃতিকে বাঁচাবো। এই কথাটা কিন্তু আমাদেরকে বলতেন। আমি এবং গাজী মাজহারুল রহমান আমরা সবসময় যেতাম, জলবায়ু যেত, পরবর্তীতে উপরও যেত। তো উনি সবসময় বলতেন, দেখো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাসাস যে লক্ষ্যে করেছিলেন, তিনি দেখতে পেয়েছিলেন ওই সময় 1975-এ, 75-ই তিনি আসছেন, মানে 5-এর শেষের দিকে উনি আসছেন ইয়েতে, এই যে ক্ষমতায়, মানে দেশের রাষ্ট্রপতি হিসাবে 75-এ 7ই নভেম্বর সিপাহী জনতা মিলে তাকে দেশের ক্ষমতা হস্তান্তর করে তার উপরে উনি কিছু চান নাই, উনি তো গৃহবন্দী ছিলেন। ওনাকে সিপাহীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। জনতা মিলে তাকে উদ্ধার করে এনে ওই সময় উনি না যদি হাল হতো তাহলে হয়তো বাংলাদেশের অবস্থা আমি জানি না, ইন্ডিয়া এই অবস্থা ছিল। তো তখন তিনি বুঝতে পেরেছিলেন, তখন থেকেই বুঝতে পেরেছিলেন, যখন তিনি বিএনপি প্রতিষ্ঠা করলেন। পরবর্তীতে উনি একই বছরে 27শে ডিসেম্বর জাসাসকে উপহার দিলেন, প্রতিষ্ঠা করলেন। তিনি অনুধাবন করতে পেরেছিলেন ওই সময় থেকে 75 থেকে যে আমাদের সংস্কৃতি বিদেশে পাশের একটা বড় দেশ আমাদের অপসংস্কৃতি ডুবিয়ে দিচ্ছে, এবং তারা এটাকে সবার আগে আঘাত করেছে। কারণ একটা জাতির মেরুদণ্ড হলো তার সংস্কৃতি, এবং ভারতের লোকজন এর আগে থেকে আমরা জানি, এই যে আমরা এখানে যেখানে আসছি পার্শ্ববর্তী একটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা করতে কিন্তু অনেক বাধা আসছিল ওইখানকার বড় বড় কবি সাহিত্যিকদের কাছ থেকে। তারা পূর্ব পাকিস্তান বাঙালি মুসলমানদেরকে এত বড় একটা শিক্ষা দীক্ষার যে প্ল্যাটফর্ম তৈরি করতে দেবে না। তখন কিন্তু ভারত ছিল উপমহাদেশ। তো সেই সময় থেকে তারা কিন্তু আমাদেরকে অনুরোধ থেকে আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর আমাদেরকে দাবায় রাখার চেষ্টা করছিল তখন থেকে। তো তাদের ভিতরে একটা আছে, অলওয়েজ আছে। তো তারা আমাদের সংস্কৃতিকে
তাদের আগ্রাসনে আমরা নিমজ্জিত ছিলাম। সেই অবস্থা থেকে বের করে আনার জন্য জাসাসের জন্ম হয়। উনি অত্যন্ত, যেহেতু উনি ছিলেন, ওনার মা ছিলেন একজন নজরুল গীতের শিল্পী, উনি রেডিওতে গান করতেন, প্রফেশনাল না, শোকেই করতেন উনি। তো একজন শিল্পীর ঘর থেকে, তার পেট থেকে জন্ম, তার ভিতরে সংস্কৃতি তার ছিল। এই জন্য তিনি সংস্কৃতি ভালোবাসেন বলে অন্য কোনো দলের কিন্তু নাই, শুধু বাংলাদেশে না, অন্য অনেকগুলো দেশে আমরা পাই নাই। একটা দলের সরাসরি রাজনৈতিক অংশগ্রহণ সাংস্কৃতিক। তো এটা যেহেতু করেছেন তিনি, মনে রাখবেন যে বিএনপি সংস্কৃতিকে ভালোবাসে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মনে করেন একটা চারা রোপণ করেছিলেন, যেটাকে বলি আমরা স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছিলেন, যুদ্ধ করে তিনি দেশকে স্বাধীন করেছেন। তারপরে পরবর্তী 75-এ উনি বন্দী হয়ে গেলেন, সেখান থেকে মুক্তি হয়ে দেশে মাত্র 3.5 বছরে দেশটাকে একটা অত্যন্ত সুন্দর একটা দেশে প্রতিষ্ঠিত করেছিলেন। যেহেতু আরো যদি কিছুদিন বাঁচতেন তাহলে হয়তো আমরা অনেক উপরে চলে যেতে পারতাম, কিন্তু ওই দেশি বিদেশি চক্রান্তের শিকার হয়ে তাকে হত্যা করা হয়েছে দেশের জন্য। পরবর্তীতে এই গাছটাকে লালন পালন, এটাকে এই যে চারাটাকে করেছে কে? আমাদের এই আজকে যার নিয়ে আমরা কথা বলছি, সেই মহান ব্যক্তি বেগম খালেদা জিয়া। তিনি এই দলটাকে সবচেয়ে বেশি তিনি সময় দিয়েছেন দলের জন্য। প্রায় 8-9 বছর তিনি কিন্তু সংগ্রাম করেছেন এই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে। একজন গৃহিণী থেকে তিনি মাঠে নেমে, আপনারা দেখেছেন, আমি নিজের সচক্ষে দেখেছি তাকে পুলিশ মারতেছিল এই যে কোরবানি হোটেলের সামনে। তো তাকে তিনি হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে হয়েছে ওই সময়। সেখান থেকে তিনি কি করলেন? পুনরুদ্ধার করলেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করলেন। 91-এ তিনি প্রথম নারী হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। সুন্দর কাজ করেছেন। পরবর্তীতে তারা আবার এই যে 5 বছর হতে দেয়নি, তারা কিন্তু একদিন শান্তিতে দেয়নি। তারা ঘোষণা দিয়েছিল একদিনও গোয়াতে দেওয়ার শান্তিতে, এবং তা করেছে তারা। এই 5 বছরের ভিতরে মনে হয় 1 বছরও তিনি শান্তিতে থাকতে পারেন নাই। করে তারা 96-এ একটা নির্বাচন হলো, ওই নির্বাচনে তারা মানল না, অনেক ঝামেলা করলো। তিনি কি করে দেশের স্বার্থে তিনি আবার বললেন যে ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আবার হলো নির্বাচন। সে নির্বাচন বিএনপি যেভাবে হোক বিএনপি হেরে গেছিল, কিন্তু 116টা সিট পেয়েছিল, কম না। তারপরে এই যে এরশাদ সরকার কি ছিল আপনারা সবাই জানেন, মারা গেছে, কিছু করে নিতে চাই না। উনি কিরকম বলছিলেন জানেন, কোনো আদর্শ বলতে কিছু ছিল না এগুলোটা। তো সে এবং এই জামাত ইসলাম, এদের কোনো আদর্শ নাই, মনে রাখতে হবে। এরা কিন্তু আওয়ামী লীগের সাথে কোনো অংশ কিন্তু কম না। এরা একত্র হয়ে গেছিল, তারা হয়ে বিএনপির বিরুদ্ধে গেল। আবার কি করলো? যা কাজ করেছিল উনি এগুলো সব ধ্বংস করে দিল, আবার নতুন করে 2001 শুরু করলো। আবার এই জন্য উনি সময় যতটুকু পেয়েছে কাজ করেছে, কিন্তু ওই কাজগুলো যদি লং টার্ম থাকতে পারতো, স্থিতিশীল থাকতে পারতো, তাহলে আরো এগিয়ে যেত। তারপরে তো তার সরকার আসলো 2 বছর, উনি জানেনই তো আপনারা 2008 সাল থেকে কেমন গেল। এরপর শুনেছেন যে শেখ হাসিনা আঘাত করলো, আর্মিদের সাথে আঘাত করে এই নির্বাচনে জিতে গেল। গিয়ে তারপরে যে একের পর এক কাহিনী আপনারা সবাই জানেন। একটা তো করলো 153 জনকে তারা আগেই করে সরকার গঠন করলো, নির্বাচনের আগেই, পরবর্তীতে তারা কি করলো? দিনের গুণ রাতে করলো। এরপর একটা করলো কি দামি নির্বাচন করলো। এগুলো ইতিহাস পৃথিবীতে নাই, এগুলো পৃথিবীতে এই সমস্ত কোথাও কোনো দেশে এগুলো নাই। শেখ হাসিনা কিন্তু ওইখান থেকে প্রেসক্রিপশন আসতো, ওইখান থেকে যে জায়গা থেকে যারা আমাদের অ্যাডমিশনে আছে, আমরা এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অনেক শক্তির প্রয়োজন, অনেক সংগ্রাম করতে হবে বন্ধুরা আমাদেরকে। আমরা কিন্তু অনেকটা বলি, আমি কিন্তু বলেছি আমাদের বর্তমানে যিনি দলের চেয়ারম্যান এবং আগামী ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারি হবেন যিনি, আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি বিপুল ব্যবধানে কিন্তু জয়যুক্ত হবে, সরকার গঠন হবে, প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। তো উনি বলেছেন, আমি লন্ডনে ওনার সাথে দীর্ঘক্ষণ আলাপ করেছি, অনেকবার গেছি। তো উনি বলেছেন যে, উনি স্বীকার করেছেন যে আমরা ওইরকম প্যাট্রোনাইজ করতে পারিনি, কারণ একটা সংগঠনগুলোকে, আমাদের যে সাংস্কৃতিক লোকদেরকে আমরা কিন্তু ওইরকম করি নাই। আমরা এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আপনি নতুন গ্রামে গঞ্জ থেকে শিল্পী তৈরি করে নিয়ে আসেন। সব ধরনের শিল্পী বলতে তো আপনারা গানের শিল্পী, অভিনয় শিল্পী,
কবিতা, লেখক, আর্ট সব এগুলো নিয়ে আসবেন, ওখান থেকে স্টার তৈরি করে। ওরা আসবে না এই মুহূর্তে, যারা এখন স্টার আছে অনেকে আসবে না, এই জন্য তাদের সমস্যা হবে এই জন্য। আর অনেকগুলো তো ম্যাক্সিমাম তো হয়ে গেছিল, ওদের দালালি হয়ে গেছিল। বন্ধুগণ, আমরা একটা জিনিস করবো, যারা দালাল ছিল, চিহ্নিত ছিল, যারা বেগম খালেদা জিয়া যখন বন্দী ছিলেন, বাড়ির বস্তা দিয়ে রেখেছিল, ওখানে গিয়ে যারা তার বিরোধিতা করেছে, ওখানে তারা উল্টাপাল্টা কথাবার্তা বলেছে, তার বিরুদ্ধে অনেক গালিগালাজ করেছে, এগুলো করেছে, এদেরকে কিন্তু আমরা ক্ষমা করবো না, এদেরকে ক্ষমা করা যাবে না। কিন্তু যারা বয়ে আসে নাই আমাদের সাথে ওই সময়গুলোতে, তারা যদি এখন আসে, দরজা খোলা রাখতে হবে, আমাদের প্রয়োজন আছে, আমাদেরকে আরো বড় করতে হবে আমাদের প্ল্যাটফর্মটা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওই হিংসাটা করার দরকার নেই, হ্যাঁ, আমরা এটা মন করে রাখবো, কারণ আমাদেরকে এটা শিখতে হিসেবে খেলা যাচ্ছে। উনি এইটা আমাদের, যেহেতু তাকে আমরা ভালোবাসি, তার কথাগুলো তো আমরা শুনতে হবে, তার আদর্শকে আমরা মানতে হবে, সেই লোকে আমরা কাজ করবো। আমরা নতুন নতুন শিল্পী আনবো এবং ইনশাআল্লাহ আমি জাসাসের পক্ষ থেকে বলছি, আমরা থাকবো, আমরা সংগ্রাম করবো আপনাদের সাথে। আমাদেরকে শক্তিশালী হতে হবে, আমাদেরকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকার না করলে হবে না, কারণ এটা অনেক পুরানো জঞ্জাল, আজকের না, পাকিস্তান আমল থেকে এটা হয়ে আসছে। সেখান থেকে বের হয়ে আসতে হলে, আমাদেরকে শক্তিশালী করতে হলে, আমাদেরকে তো ওখানে নিজেদেরকে বোঝাতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আবার নিজেদের ভিতরে যদি আমরা যদি ভেদাভেদ সৃষ্টি করি, ঐক্যবদ্ধ না থাকে, তাহলে আমাদের শক্তিশালী হতে পারবো না। আমাদের নিজেদের স্বার্থ বাদ দিয়ে আমরা নিজেদের যে আমাদের সংস্কৃতি অঙ্গনকে শক্তিশালী করার জন্য আমরা সবাইকে নিয়ে আমরা কাজ করবো, ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আমাদের সরকার গঠন হলে আমরা সবাই মিলে যাবো, বসবো, বারবার যাবো, বসবো। আমাদের যে দাবিগুলো আমরা আদায় করবো, দাবিগুলো আদায় করার জন্য একদিনে তো হবে না, সময় লাগবে, সেরকম আমরা সবাই কাজ করবো। আজকের দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার, আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাদের সংস্কৃতি অঙ্গনকে আমরা উপরে নিয়ে যাব এবং জাতীয়বাদী যে জাতীয়বাদী আদর্শের লোকদেরকে দিয়ে আমাদের সংস্কৃতি বলতে বাংলাদেশী সংস্কৃতি, যেটা হারিয়ে যাচ্ছে অনেকটা এখন, এগুলো কিন্তু অনেক রিচ। আমাদের লালন গীতি, আমাদের নজরুল গীতি, আমাদের যে ওই যে শাসন দাদার গান, আমাদের যে ওই যে শাহ আব্দুল করিমের গান, আমাদের বাউল, আমাদের যাত্রা, আমাদের অনেক কিছু আছে, এগুলো অনেক রিচ, এখনো কিন্তু এগুলো পপুলার আছে। এগুলোকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে এবং সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে, সেই রূপে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি আরেকটা মিটিং আছে, জাহাজের কেন্দ্রীয় মিটিং, আমি সভাপতিত্ব করছি ওখানে, এজন্য আমাকে যেতে হচ্ছে। আপনাদের সাথে আমি আছি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আজকের বক্তব্য রাখবেন এবং সবার সমাপনী ঘোষণা করবেন আজকের সবার সম্মানিত সভাপতি, জাসাস কেন্দ্রীয় প্রথম যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য জনাব লিয়াকত আলী। আজকে চেতনা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শোক সভায় উপস্থিত আজকে আমাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তি, জাসাসের তথ্য গবেষণা সম্পাদক, জাসাসের সাবেক সভাপতি, দীর্ঘদিন যিনি এই জাসাসে আজকে যে বর্তমান রূপ, এই বর্তমান রূপের পিছিয়ে যার অবদান ছিল জনাব রেজা মুক্তারা চৌধুরী। উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, একসময় সাবেক ছাত্রনেতা জনাব লেলি সহ উপস্থিত আছেন অনেক সিনিয়র এবং সমাজকর্মী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমরা আসলে আমাদের প্রোগ্রামটা ছিল বেগম খালেদা জিয়াকে স্মৃতি এবং তার কর্মকাণ্ড নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছিলাম। আমরা বেশি দূর যাব না। জনাব রেজা মুক্তারা চৌধুরী সাহেব যতটুকু করেছেন, জিয়াউর রহমান পর্যন্ত মোটামুটি আমরা ক্লিয়ার হলাম, জাসাস সম্পর্কে ক্লিয়ার। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে যতগুলি রাজনীতিবিদ আছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়া গেল 1947 সাল থেকে এই পর্যন্ত যতগুলো রাজনীতিবিদ বা সম্রাট
বা যাকেই আমরা পেয়েছি, বেগম খালেদা জিয়া এখন সর্বোচ্চ স্থান অবস্থান করেছে। এটা শুধু বাংলাদেশের জনগণের জন্য নয়, বেগম খালেদা জিয়া এখন বিশ্বের দরবারে একজন জননন্দিত ব্যক্তি। বেগম খালেদা জিয়া কেন হাউস মানে একজন গৃহবধূ, গৃহবধূ থেকে উনি ধীরে ধীরে তাকে রাজনৈতিক মঞ্চে আনা হয়। যখন ওনাকে প্রথম রাজনৈতিক মঞ্চে আনা হয়, সেটা প্রথম অবদান ছিল জাসাসে। সেই সময় জাসাস নেতৃত্ব দিতেন রেজাউল করিম চৌধুরী কম। সেই গৃহবধূ থেকে আস্তে আস্তে এই বেগম খালেদা জিয়া আজকাল দেশের নেত্রী, জননেত্রী এবং বিশ্বের দরবারে একজন খুবই সম্মানিত ব্যক্তিত্ব পরিণত হয়েছে। কারণটা হলো বেগম খালেদা জিয়ার সম্পর্কে দীর্ঘ 28 বছর এই প্রজন্মের কাছে যেভাবে মিথ্যা প্রপাগান্ড ছড়িয়ে দেওয়া হয়েছে, তার রাজনৈতিক ইতিহাসকে যেভাবে কলঙ্কিত করেছে বিগত 28 বছর, বেগম খালেদা জিয়াকে যেভাবে জনগণের কাছে নিন্দিত করেছে এই 28 বছর, সকল কিছু উত্তর উত্তরিয়ে আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মহামানব, বাংলাদেশের জাতীয় নেত্রী। আমরা তো বলতাম একটা পার্টি না, তার কর্মকাণ্ডে, তার ভালোবাসা, তার রাজনৈতিক প্রজ্ঞা, তার সংগ্রাম, আপসহীন সংগ্রাম, লৌহ মানবী, যিনি অন্যায়ের বিরুদ্ধে যিনি রুখে দাঁড়াতেন, গণতন্ত্র যখন হত্যা করা যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এশিয়াদের মতো স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের সাথে যিনি কোনো লেনদেনে যাননি, তার বিরুদ্ধে রুখিয়ে দাঁড়িয়েছেন এবং দীর্ঘ এই বিগত কয়েকটি বছর বেগম খালেদা জিয়াকে যেভাবে জেলে নিক্ষেপ করে, তাকে ধীরে ধীরে তাকে অসুস্থ থেকে মৃত্যু পর্যন্ত ফ্যাসিস্ট সরকার তার ভূমিকা রেখেছিল। তারপরে বেগম খালেদা জিয়া কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের পক্ষ অবলম্বন করেন। উনি তো মুখে একটা বলতেন যে আমি তোমাদের কর্মকাণ্ডের সাথে একমত। আজকে বেগম খালেদা জিয়া একবার নয়, আরো বিগত 18 বছরে 18 বার প্রধানমন্ত্রী হতে পারতেন। 5 বছর পরে হলেও হতেন, 1 বছর পর পর নির্বাচন হলেও বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী করতে পারেন। কোন লোভ লালসা ওনাকে স্পর্শ করেনি। আপনাদের হয়তো মনে থাকবে না, যাই না অনেকের বয়স যাদের 55 এর উপরে, তারা হয়তো কিছুটা জানবেন। আপনারা তো জানেন বেগম খালেদা জিয়া যখন প্রথম আসলো এরশাদ বিরোধী আন্দোলনে, তখন একটি কথা সারা বাংলাদেশের সব রাজনৈতিক দল কিন্তু এক হয়েছিল যে ফ্যাসিস্ট সরকারের সাথে এরশাদ স্বৈরাচার সরকারের সময় তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে। সারা বাংলাদেশ তো এরশাদ ভেবা চাকা খেয়ে গেল, এই বুঝি তার গতি চলে যায়। কঠিন ভাবে অবস্থান নিলেন বেগম খালেদা জিয়া এবং সেই দিন উনি ঘোষণা, সমস্ত দলের সাথে একটা চুক্তি হলো যে এই এরশাদের সাথে কোনো সমঝোতা করে জাতীয় নির্বাচন হবে না। বেগম খালেদা সেটা সবার সাথে আলোচনা করে সব। কিন্তু এই সময় দেখেন সেই চট্টগ্রাম থেকে কিছুদিন পরে এই ফ্যাসিস্ট সরকার যিনি এই দেশের জনগণ তাকে বিতাড়িত করেছে, তাকে পালাতে বাধ্য করেছে, এই হাসিনায় সেদিন চিটংয়ের মাঠ থেকে উনি বললেন যে আমরা এই ফ্যাসিস্ট এই স্বৈরাচার সরকারের সাথে নির্বাচনে যাব। জাতীয় বেঈমান হিসাবে সেদিন তখন প্রথম তাকে বাংলাদেশের মানুষ তাকে পরিণত করলো। অথচ বেগম খালেদা জিয়াকে বারবার বোঝানো হলো, উনি কিছুতেই রাখেন। উনি বলেছেন আমি এই দেশের জনগণের সাথে বেঈমানি করে এই জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে আমি নির্বাচন করে প্রধানমন্ত্রী হতে চাই না। বেগম খালেদা জিয়া ঠিকই 86 সালের নির্বাচন কিন্তু অংশগ্রহণ করেন। এই ফ্যাসিস্ট সরকার আজকে যারা জামাত, যিনি আজকেও দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি পাই তারা করছে, তারা এক হয়ে সেদিন ফ্যাসিস্ট সরকারের সেদিন সেই স্বৈরাচার এসার সময় তারা নির্বাচন গেল। কিন্তু বেগম খালেদা জিয়া তৎপর, উনি একটি কথা, গণতন্ত্র ফিরে না দেওয়া পর্যন্ত, জনগণের ভোটাধিকার না দেওয়া পর্যন্ত
আমি জনগণের সাথে বেইমানি করে, এদেশের মানুষের সাথে বেইমানি করে আমি নির্বাচন করতে চাই না। তাই ঘটলো, 86-তে নির্বাচন হলো, সমস্ত বিরোধী দল এর সাথে খুদ খেয়ে তারা নির্বাচনে গেল। এই যে আপনারা আজকে যারা সাংবাদিক, সংস্কৃতি কর্মী, জাতীয়তাবাদী সংস্কৃতি কর্মী, তাদের একটা সাংস্কৃতিক দল ছিল। তাদের মধ্যে কিছু খুঁতখোর বুদ্ধিজীবী, কিছু কবি, কিছু সাহিত্যিক, কিছু লেখক, কিছু সাংস্কৃতিক কর্মী, তারাও এই নির্বাচনের পক্ষে তাদের গীত গাওয়া শুরু করলো। এমন একটা ভুল ব্যাখ্যা দিল সমস্ত জনগণকে যে ভারত ছাড়া এদের চলতে পারবে না, ভারতের দয়া দাক্ষিণ্য ছাড়া এদেশের স্বাধীনতা টিকবে না। তাদের লেখায়, কথায়, বলায় এবং টকশোতে মানুষকে বিভ্রান্ত করা শুরু করলো। কিন্তু তারা কি টিকে ছিল বেগম খালেদা জিয়ার সেই অগ্নিমূর্তির সামনে? 86 নির্বাচন করলো ঠিকই, কিন্তু 90-এর গণ অভ্যুত্থানে এই স্বৈরাচার সরকারকে পতন ঘটিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সমস্ত দল আবার বেগম খালেদা জিয়ার সাথে একমত ঘোষণা করলো। কেমন একজন নেতৃত্ব চিন্তা করতে পারেন? যে নেত্রী বাসায় বসে গৃহবধূ থাকার কথা, সেই নেত্রী হলো সেই 90 গণ অভ্যুত্থানের নায়ক। এত দুর্ধর্ষ, সাহসী, তেজস্বী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কণ্ঠ ছিল বেগম খালেদা জিয়া। সেই দিনই মানুষ চিনেছিল বেগম খালেদা জিয়া বাংলাদেশ যদি বাঁচাতে হয়, স্বাধীনতা সার্বভৌমত্ব যদি টিকে রাখতে হয়, তাহলে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশের দরকার। 91 নির্বাচন হলো, বেগম খালেদা জিয়ার দল, জাতীয়তাবাদী দল, সেদিন মানুষের ভালোবাসা নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে সেদিন উনি ক্ষমতায় বসলেন। কিন্তু দুঃখজনক কি জানেন, বাংলাদেশের কপালে আমাদের সবচেয়ে বড় দুঃখ, আমরা খাই, আমরা চলি, আমাদের দেশের জিনিস খাই, আমাদের মানুষগুলোই আমাদের সাথে বেইমানি করে। এই সকল বেইমানদের জন্যই কিছু আজকে বাংলাদেশের 18 বছর আমাদের এই দুর্দশা গ্রহণ করতে হলো। আপনার সাথে চলে, আপনার সাথে মিশে, অথচ আপনার সাথে বেইমানি করে। আজও দেখেন 5ই আগস্টের পরের কথা কি আপনারা চিন্তা করতে পারেন? 5ই আগস্টে যেভাবে এই দেশের মানুষ একত্রিত হয়েছিল, কেউ কেউ বলেন যে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা। এটা সম্পূর্ণ মিথ্যা একটা জিনিস আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই দীর্ঘ 18 বছর যদি বিএনপি, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে না থাকতো, দিনে দিনে যেভাবে মানুষের খুব বৃদ্ধি পাচ্ছিল, যেভাবে প্লিজ আপনার কথা শুনবেন, যেভাবে মানুষ ত্যাগ স্বীকার করছিল, জাতীয়তাবাদী শক্তির লোকেরা সেদিন মাঠে নেমেছিল, বুক জামা করে বেরোছিল আমাদেরকে গুলি করে, কিন্তু আমরা তোমাদের পারছি না। এবং সেই 18 বছরের দীর্ঘ পরিশ্রম, দীর্ঘ সংগ্রাম, শুধু সেদিন জ্বলন্তভাবে জেগে চলে উঠেছিল, সেটাই ছিল কোটা আন্দোলন। কিন্তু কোটা আন্দোলন তো ছিল না সরকারের পতনে। সেই কোটা আন্দোলনকে এই জাতীয়তাবাদী শক্তির আস্তে আস্তে ধীরে ধীরে এক দফা আন্দোলন নিয়ে গেল। কিন্তু যখন বলা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক পাশেই তার একটি এত বড় ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। এবং আমাদের নতুন প্রজন্মের কাছে সেটাই কিন্তু জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 71 সালের যুদ্ধের কথা আপনাদের মনে আছে? 71 পরবর্তী যে সরকার গঠন করা হলো, সবাইকে বলা হলো যে মুক্তিযুদ্ধে একমাত্র আওয়ামী লীগের ভূমিকা ছিল। এটাও ছিল একটা মিথ্যা প্রপাগান্ডা। 71 সালের মুক্তিযুদ্ধে শুধু আওয়ামী লীগ নয়, এই দেশের সাধারণ জনগণ, আপামর জনগণ, দল মত নির্বিশেষে সেদিন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল বলে অতি অল্প সময়ে মাত্র 9 মাসের ব্যবধানে দেশকে স্বাধীন করেছে। সেটাও পুঁজি করেছিল 1972 সালে আওয়ামী লীগ। তার দোষরা তারা বলতো মুক্তিযুদ্ধ তারা দেশ স্বাধীন করেছে। বন্ধুরা আমার, আপনারা সাংস্কৃতিক কর্মী, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, দেশ কিন্তু এখনো সেই শত্রু কবলমুক্ত হয়নি। আমরা যারা ভাবছি নির্বাচন দিবে আর জাতীয়তাবাদী শক্তির দেশের শাসন চলে আসবে, এটাও কিন্তু একটা ভুল ধারণা। শুধু একটি ইতিহাস আপনারা মনে রাখবেন,
1991 যে নির্বাচন হয়েছিল সেই দিন কিন্তু শেখ হাসিনা এবং তার দল ভেবেছিল তারাই সেদিন 91 নির্বাচনে জয়যুক্ত হবে এবং সরকার গঠন করবে, এবং সে তারই পরিপ্রেক্ষিতে 91 সালে শেখ হাসিনা তার মন্ত্রিসভা পর্যন্ত তৈরি করছিল, ছায়া মন্ত্রিসভা, কে মন্ত্রণালয় নেবে। কিন্তু জনগণ খালেদা জিয়ার সাথে বেইমানি করেনি। খালেদা জিয়া যেমন জনগণের সাথে বেইমানি করেনি, এদেশের জনগণ কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে সেদিন বেইমানি করেনি। ঠিক 91 সালে সেদিন তারা জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়ার দল, সেদিন তারা জয়যুক্ত করেছে। আজকে 5 আগস্টের পর আপনাদেরকে মুক্ত করা হয়েছে। আপনারা আজকে নিজেরাই বলছেন আমরা মিডিয়ার লোক, আমরা কথা বলতে পারিনি, আমরা মিডিয়ার লোক, আমাদেরকে বিটিভিতে ঢুকতে দেওয়া হয়নি, আমরা যে সংগঠনই করেছি সেখানে আওয়ামী ফ্যাসিস্ট আমাদেরকে ঢুকতে দেয়। এখন তো ভাই দেওয়ার সুযোগ হয়েছে আপনাদের। জাতীয়তাবাদী শক্তি মাঠে আছে। বেগম খালেদা জিয়ার চেতনা, বেগম খালেদা জিয়ার ভালোবাসা আজকে আপনাদেরকে ধারণ করতে হবে। উনি একজন বিদুষী মহিলা, উনি যদি এত বড় একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের ছেলেকে বিসর্জন দিল, নিজের যে আজকে যে তারেক রহমান যাকে ডিবি অফিসে নিয়ে এমন মারধর করা হলো, দোতলা থেকে ফেলে দেওয়া হলো, তার কোমর ভেঙে দেওয়া হলো, সেই সন্তানকে উনি কাছে টেনে নেওয়ার জন্য উনি কোনো রাজনীতি ত্যাগ করেনি, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে বিদেশ যান। উনি ওনার সন্তান কখন লাশ দেখতে পারতেন না, যদি লাশটা সেদিন বাংলাদেশে না তো মালয়েশিয়া কখন চিকিৎসা মা দেখতে চায়নি। কারণ বেগম খালেদা জিয়া এই দেশের জনগণকে রাস্তায় ফেলে ফ্যাসিস্টের হাতে তুলে দিয়ে উনি যে মডেল রাজি ছিলেন। একটা মানুষের জন্ম হয়, প্রথম দিন একটা সন্তান জন্ম হয়, তখন সেই সন্তানটি হয় তার নিজের বাবা মার পরিচয় দেয়, আমার সন্তান। সন্তান যখন এলাকার কোনো সম্মান অর্জন করে, তখন এই সন্তানকে বলা হয় এ আমাদের এলাকার ছেলে। তাপমাত্রা থেকে কিন্তু এলাকার ছেলে চলে গেল। সন্তান যখন দেশের জন্য কিছু করে, তখন বলে সে আমার দেশের সন্তান। এই সন্তানে যখন জাতির জন্য কিছু করে, তখন এলে আমার জাতির সন্তান। তাকে কিন্তু কেউ বাবা মার কণ্ঠ বেশি থাকতে পারে না। সেই তখন জনগণের সম্পদ, দেশের সম্পদ, জাতির সম্পদ। বেগম খালেদা ছিল বাংলাদেশের জাতির সম্পদ। এমন একজন মহিলার সাথে মহিলা রাজনীতি আমরা করি। আজকে দেখতে পাচ্ছেন ওনার যখন মৃত্যু খবর হলো, একটা লোক কি ঘরে ছিল, কেউ কি টাকা দিয়ে আনতে হয়েছে? বেগম খালেদা জিয়ার মরণের জানাজা পড়ার সৌভাগ্য আল্লাহ আমাদের দিয়েছে। কোটি কোটি লক্ষ লক্ষ লোক সেদিন বেগম খালেদা জিয়ার জানাজা পড়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে গেল। মহিলারা পর্যন্ত চলে আসবেন রাস্তার মধ্যে, যেখানে মাইক লাগানো, সে পাশের বাড়িতে আপনারা হয়তো দেখেছেন ক্যামেরাতে, সেখানেও মহিলারা পুরুষরা জানাজা অনুষ্ঠান করছেন। কাজে এই নেত্রী আমাদের নেত্রী। আজকে আপনাদের শিল্পীদের কাছে আমার অনুরোধ থাকবে, নতুন প্রজন্মকে আপনারা সচেতন করুন। আপনার শিল্পীরাই পারবেন এদেশের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য। সত্যিকার ইতিহাসটাকে তুলে ধরুন, মিথ্যার ইতিহাস ছুঁড়ে ফেলে দিন, তাহলেই ইনশাআল্লাহ আমরা সামনে এগোতে পারবো। আমাদের সুন্দর একটা বাংলাদেশ তৈরি হবে, বেগম খালেদা জিয়ার আশা পূরণ হবে। এমনকি এই দেশের মানুষেরও গণতন্ত্র উদ্ধারের যে চেতনা, সেটা বেগম খালেদা জিয়া তারা শিখবে। এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ।